সংস্কার নিয়ে আরো একটু গভীরে আলোচনা করি। প্রফেসর ইউনূসের সরকার নানা ধরনের সংস্কার করেছে। এই সংস্কার কারা করিচ্ছে, কিভাবে করিচ্ছে, এরা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি। আজকের নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে। আবার যাতে বিগত 15 বছরের ফ্যাসিবাদ, 72 বা 75 সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে, সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে। এটার জন্য প্রফেসর ইউনূস একটা ঐক্যমত কমিশন করেছেন। সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার আর ইফতেখারুজ্জামান, তিনটা মাল, প্রথম আলোর মার্কা মারাল স্পেন্সার। এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে। হ্যাঁ, ইফতেখারুজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না, একবার দিছিলাম না, মনে আছে না? হ্যাঁ, ওরা এনে বসায় দিচ্ছে প্রফেসর ইউনূস। প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া 111-এর পরে সংস্কার করাইতে গেছিল। তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকা প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি কইরা বিভিন্ন সংস্কার করছিল, যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফ্যাসিবাদ। এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে? ৭৪-এর বাকশালী সংবিধান, হাসিনার ফ্যাসিজম, এসব তো আসমান থেকে নেমে আসে নাই। বারবার একই মার্কা মারা সব দালাল লেসপেন্সার, বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন, রেহমান সোবহান, ইফতেখারুজ্জামান, মতি, মাহফুজ এদের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হইতেছে। এবারও সে একই চক্রান্ত হইতেছে, আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে। আলী রিয়াজের আক্কেল জ্ঞানের নমুনা দেখেন। সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফট করার সময় সে কাদের কাদের পরামর্শ সে নিচে, সেটা রিপোর্টের শেষে তালিকা করে লিখে দিছে। দেখেন কারা কারা আছে সেখানে। মাহফুজা নাম, শাহিনা নাম, জানেন তো মাহফুজা নামের বউ, মানে মাহফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না, তার বউয়ের বুদ্ধিও লাগবে। এই মাহফুজা নাম হাসিনার সামরিক মারণাস্ত্রে গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল, যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে। বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এইরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য। বুঝেন তাইলে? আরো আছে প্রথম আলোর মতি, খুশি কবি, সবচেয়ে বড় আওয়ামী লেসপেন্সার রেহমান সোবহান, মইনুল ইসলাম। হে খোদা, আমারে উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠা যায়। এর সে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান ড্রাফট করে দিতে। হুদাহিতে সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি? আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি? রেহমান সোবহান, মাহফুজা নাম, খুশি কবির, মতিউর রহমান, মইনুল ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয়, তাহলে অমি পিয়াল, নিজুম মজুমদার, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এম আকাশ, রামেন্দ্র মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মোস্তফা এরা কি দোষ করলো? এডিটর সাহেব খারান, সুবর্ণ মোস্তফার ছবিটা না রাখেন। এটা ইয়াং কালের ছবি দেন, ইয়াং কালের। এবার আছে। হ্যাঁ, তো আলী রিয়াজ, সুবর্ণ মোস্তফা তো আপনার যৌবন কালের ক্র্যাশ হওয়ার কথা ছিল, তাই না? আমরা মেনে নিলাম, ওক দেখলেন নি। এরা কি দোষ করলো? এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি? ওদেরকেও ঢুকাক, সুবর্ণ মোস্তফা আগে ঢুকাক, আমি পারমিশন দিলাম, দেখি কে কি করে। কার এত বড় সাহস সুবর্ণ মোস্তফা ঢুকেছে, আলী রিয়াজ সেটাকে বাগড়া দেয়। আমি যে দাঁড়ামু, ওইটি লাঠি নিয়ে দাঁড়ামু। এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক, এই রিপোর্টে ঢুকায় দেওয়া হবে। এই রিপোর্টে বিভিন্ন ভংসং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাকশাল ফ্যাসিজম কায়েম না হয়। আইনস্টাইনের একটা উক্তি আছে যে ইনস্যানিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? আসলে ঠিক কথা কইছে। একই কাজ বারবার কইরা ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের ছাগলাম। বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয়। একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে, বারবার আওয়ামী লীগ আর ফ্যাসিবাদের ফিরে আনা হইতেছে। রেহমান সোবহান পাকিস্তান আমল থেকে গাজাঘুরি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে। উইকলে পিএইচডিও করতে পারে নাই, কেমব্রিজে গেছিল, এমএ কইরা ফিরে আসিছে। হ্যাঁ, তা হ্যাডেমা কুলায় নাই। তাও এই হারামজাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই। প্রফেসর ইউনূসের বন্ধু মানুষ এই হারামজাদা রেহমান সোবহান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে 1 নাম্বার উকিল। এই রেহমান সোবহান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক, সেটা অশিক্ষিত বিতর্ক। এই হারামজাদা, তুই শিক্ষিত, তুই পড়াশোনা করছিস কতটুকু? শালা পিএইচডি তো করতে পারিস নাই, এমএ করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায়, বেশি বেশি বাতেলা জারিস, তারপরে এদের হুশ হয় না। আজকার বেশি মুখ খারাপ করলাম না, নাকি করে ফেলছি অলরেডি বেশি জানি না, বুঝছাও?
মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ। আজকে আবার একটু আলোচনা করব বাংলাদেশে কেন বারবার আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটে। আসেন এটা আরেকবার একটু বুঝে দেখি, আগের এপিসোডে আলাপ করেছিলাম, আরেকবার একটু বুঝে দেখি। একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এই তিনটা অঙ্গের সমন্বয়ে একটা রাষ্ট্র গড়ে ওঠে। এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে। এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে। তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট। কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য, দেশ চালাইতে। এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না। এমনকি কোনো সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না, বা পারার কথা না। আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায়, সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের এখতিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা। এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া, আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা। এটাই হইতেছে জুডিশিয়ারির কাজ। এখন আওয়ামী লীগ বিগত 15 বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে। এটা মাহমুদুর রহমান কিন্তু বলে, খাইলকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনা নিজের ইচ্ছে মতো যা খুশি রুলিং জারি করায়। আওয়ামী লীগের সমালোচনা করা, যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া। এদেশে আদালত এখন ঠিক কি কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না, পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে। মানুষ ভাবে আদালত বিচার করে না ভাই, এই আদালত ইতিহাস লেখে, এই আদালত পোস্টার বানায়, কবিতা লেখে, স্লোগান বানায়, পাঠ্য বই সম্পাদনা করে, ক্রিকেট টিম নির্বাচনে মত দেয়, আদালত রুল দেয় 15ই আগস্ট হইবে শোক দিবস, 7ই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য, জয় বাংলা হইবে জাতীয় স্লোগান, স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব। কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন, ওটা কি অ্যাড এজেন্সি, তখন কয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার। স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয়। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে, গার্ডেনের নাম কি হবে, হাসপাতালের নাম কি হবে, সব জায়গায় আদালতের নাক ঢুকে। এমনই একটা আদালত। আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করেছিল। ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, ওই কইছিল ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের। এমনকি একবার তো আদালতে রিট হয়, বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না, কেন তামিম বাদ। ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে, কে শেষ ওভারে বল করবে। ধর্মের ব্যাপারেও আদালত কিন্তু বলে যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, ভাস্কর্য থাকবে। তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই। অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের এখতিয়ারে থাকারই কথা না। এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয়, অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এম্পাওয়ার্ড হয়ে নেয়। এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনালেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল। বাংলাদেশের 72-এর সংবিধান একটা বিস্ফোরা ধারা ঢোকানো আছে, যার দ্বারা এম্পাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, যা খুশি তাই করতে পারে। এটা হইতেছে সংবিধানের 102 নম্বর আর্টিকেল। এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশে বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিছে। আর এই এই সমস্ত ডক্টর কামাল হোসেনের বাল্ব কিছু বুঝে না, উই ওর গুমুত সামলাইতে পারে না, ব্যাপার পরে থাকে। সত্যি কথা, মিথ্যা কথা কইতেছি না। এবং এইটা দিয়ে এম্পাওয়ার্ড হয়ে হাসিনা তার আমলে মুদল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। কি আছে আর্টিকেলে আসেন দেখি। এই আর্টিকেলের ফলে যে কেউ, যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে। হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে। কি বিচিত্র একটা দেশ, তাই না? মাঝে মাঝে অনেক উকিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়, অন্যথায় সে 102 ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয়। খালি সরকারকে না, অনেক বদমাইশ উকিল এটা ব্যবহার করে অসংখ্য মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করে, যারা কোনোভাবে একটা ব্যাপারে ইন্টারেস্টেড পার্টি না। সেই সমস্ত ব্যাপারে বদমাইশ উকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় 102 আর্টিকেলের উপরে ভিত্তি করে, এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয়। এই ইন্টারেস্টেড পার্টি কি এটা একটু বুঝে নি। যে কোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি
কোনো ব্যাপারে মামলা করতে পারে। ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে। যেমন ধরেন কোন এক সংবাদপত্র লিখছে যে আমি এটা চোর, ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গায় অমুক চুরি করেছি, আমি জানি যে আমি চুরি করি নাই, কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে। কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে। আমি এই মামলার একমাত্র ইন্টারেস্টেড পার্টি, বুঝছো? এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে। এখন যদি কুমিল্লার মোকলেস মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়া মামলা করে যে অমুকের মানহানি অমুক করিছে, অতএব অমুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি, ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার নামে এরকম মামলা করেছে, আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। কে সিলেটে একটা মামলা করেছে, গোপালগঞ্জে একটা মামলা করেছে, কতগুলো। আমাকে সেদিন জিজ্ঞাসতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে। আমি বললাম আমি নিজেই জানি না রে ভাই, মাঝে মাঝে শুনেছি এই জায়গায় মামলা আছে, কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে, মামলা হয়েছে, জেল পর্যন্ত হয়েছে, সেসব মামলার উপরে ভিত্তি করে। সত্যিই ছেলে কি বিচিত্র এই দেশ। অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না। কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে। কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিটির রিপোর্টে অনেক ভংসুং প্রস্তাব আছে। যেমন ধরেন কইছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে। তো হাইকোর্টের শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই। আর একটা হাস্যকর অভ্যাস এই জাতির কাছে আছে, কিছু হইলে সবকিছুতে আদালতে যা মামলা করে দেয়। যেমন বিপ্লবের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে, এটা নিয়েও আদালতে মামলা করতে গেছিল পোলাপাই, আদালতে রিট করে। অথচ একটা রাষ্ট্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই রাষ্ট্রের আইনসভার, যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে। যেমন জার্মানিতে নাজি পার্টি, ওদের আইনসভায় পাশ হওয়া নাজিদের নিয়ে করা স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ। ইতালিতে ফ্যাসিস্ট পার্টি একদম সাংবিধানিকভাবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে। এইখানে আদালতে গিয়া মামলা কইরা তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ, এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা। কোনো আদালত দেশের আইনসভার বা এক্সিকিউটিভের কাজ করতে পারে না। আজব চিন্তা ভাবনা সবার। এটা গেল জুডিশিয়ারির ব্যাপারে। হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার ত্রাসের রাজত্ব কায়েম করতে সাহায্য করছে। কালামানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লীগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে। এমনকি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না, বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে। সংবিধানে স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না। তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে। জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয়, তাদেরকে তাদের এমপির সাথে কথা বলে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে। সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন করা না। এরা যে বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেবো, এটা তার কাজ না, এটা কাজ পৌরসভার। পৌরসভার কাজ এমপিরে দিয়ে করায় না, তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো। এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না। কথা এখন আসি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে আইনসভার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে। বাংলাদেশে বারবার ফ্যাসিজম তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ আর পার্টি, সে একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের এক্সিকিউটিভ ব্যবস্থার কর্ণধারার সর্বেসর্বা হয়ে ওঠে। যদি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে তাহলে এটাই ফ্যাসিজম। এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর রকমেরভাবে ব্যাকফায়ার করছে। কোথায় কোথায় করছে শুনবেন? ইউরোপেই এটা ডিজাস্টার করছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে বিভিন্ন দেশে এই যে রাজতন্ত্রের পতন হয়, রিপাবলিক হয়, যেখানেই এই ব্যবস্থা সংবিধানে ঢুকানো হয়েছে সেখানেই ভয়ঙ্করভাবে ফ্যাসিজমের উত্থান হয়েছে। আমি একটা আলোচনায় করছিলাম পার্লামেন্টারি ব্যবস্থা সেখানেই কাজ করে যেখানে একজন রাজা আছে, কিং আছে। জার্মানি, ইতালি, স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে, তাও আমেরিকান সৈন্য গ্যারিসন থাকার কারণে। তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি, রোমানিয়ার ডিজাস্টার করছে।
ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সের ততই বছর অবস্থা ছিল, টালমাটাল অবস্থা ছিল। ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে 1870 থেকে 1940 পর্যন্ত, এই 70 বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন? শুনবেন, 101 বার। গড়ে 8 মাসে একটা নতুন সরকার আসতো। এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক 1946 থেকে 1958, এই 12 বছরে কয়টা সরকার আসছে জানেন? 21টা সরকার আসছে। এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে 1958 সালে চার্লস দ্য গল ফ্রান্সের নতুন সংবিধান রচনা করে এবং ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা রূপান্তরিত হয়। এখন কিন্তু এটা পঞ্চম ফ্রেঞ্চ রিপাবলিক। একটা রাষ্ট্রে যদি এক্সিকিউটিভ আর আইনসভা একই নির্বাচন দিয়ে নির্বাচিত হয়, তাহলে সেটা ইউরোপে যেখানে ইনস্টিটিউশন অনেক স্ট্রং সেখানেই ভয়াবহ ডিজাস্টার করে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ তো একটা ডিজাস্টার করবেই, এটাই স্বাভাবিক। আপনারা বসে বসে চায় চায় দেখবেন আলী রিয়াজরা যে করতেছে, দেখবেন 20 বছর পরে কি হয়। তখন আলী রিয়াজ দেখেন কি বলে, এটা একদম ডিজাস্টার করবে। ওরা বেশি বুঝে এই সমস্ত গুলোকে টেনে, এরা রাষ্ট্র বোঝে না, রিপাবলিক বোঝে না, কিচ্ছু বোঝে না। আলী রিয়াজও বুঝে না, মনে করে ভাব দেখায় বুঝে, কিছুই বুঝে না। আচ্ছা দেখেন, আপনারা তো জানেন আমার তো কিছু সামান্য হইলে একটু ধারণা আছে, তাই না? আমার সাথে আলাপ করিছে, করেনি, আলাপ করবে না আমার সাথে, কারণ জানে আমার সাথে আলাপ করতে আসলে 5 মিনিট টিকবে না এগুলো। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কিভাবে পালালেন? অনুসন্ধানে জানা গেছে, জেনারেল মুজিব গত বছরের 5 আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। সূত্রমতে বর্তমানে জেনারেল মুজিব দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতার পেছনে জেনারেল মুজিবের যোগসূত্র রয়েছে। দিল্লিতে অবস্থান করা আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও তার সঙ্গে কাজ করছেন। অন্য একটি সূত্রে জানা গেছে, 5 আগস্টের পর পলাতক সাবেক ডিজিএফআই প্রধান আকবর একদিনের জন্য সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান শেখ হাসিনার খুবই বিশ্বস্ত এবং আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন। আর্ম ফোর্সের এবং পুলিশের মধ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক ঘনিষ্ঠভাবে জড়িত। জেনারেল মুজিব বাংলাদেশে এর কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত। বিমান বাহিনীতে এর শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তারের পর সামগ্রিক তদন্তে বেরিয়ে আসে সামরিক বাহিনীতে এর নেটওয়ার্কের গোপন তথ্য। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে টানা ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেন জেনারেল মুজিব ও তার নেটওয়ার্কের সদস্যরা। মুজিবের সহযোগিতায় বিভিন্ন বাহিনীতে একটি অবস্থান করে নিয়েছিল। এমনকি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকেও দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালায় নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে, জুলাই বিপ্লব চলাকালে সেনাবাহিনীতে ভারতপন্থী কূ করানোর জন্য জেনারেল মুজিব আপ্রাণ চেষ্টা করেন। প্রথমে 2024 সালের 2 আগস্ট এবং পরে শেখ হাসিনার পলায়নের পরদিন 6 আগস্ট তিনি কূ করার চেষ্টা করে ব্যর্থ হন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সে দেশের কর্তৃপক্ষের সহযোগিতায় শেখ হাসিনার ভারতে পলায়নের রেস্কিউ মিশন সফল করার ক্ষেত্রে জেনারেল মুজিব ও তারেক সিদ্দিকীকে বিশেষ ভূমিকা ছিল। 5 আগস্ট শেখ হাসিনা বিমান বাহিনীর C-130 যে বিমান করে বেলা 3টা 9 তেজগাঁয়ের কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে পালিয়ে দিল্লিতে যান। নির্ভরযোগ্য সূত্র আরও জানা গেছে, বিমান বাহিনীর চিহ্নিত এর এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গত বছরের 14 আগস্ট গ্রেপ্তার হন। ওই ঘটনার তদন্ত চলাকালে তড়িঘড়ি করে লেফটেন্যান্ট জেনারেল মুজিব ময়মনসিংহ সেনানিবাস আউটডোর
এর জিওসি হিসেবে বদলি হন এবং ওই দিনই আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টারে করে বদলি হওয়া স্থানে পৌঁছান, যে হেলিকপ্টারে লেফটেন্যান্ট জেনারেল মুজিব ময়মনসিংহ সেনানিবাসে পৌঁছান। একই হেলিকপ্টারে সেখানে কর্মরত জিওসি ঢাকায় ফিরিয়ে আনা হয়। ওই ঘটনা ছিল নজিরবিহীন। মুজিব ময়মনসিংহ সেনানিবাসেও আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি ধোবাউড়া সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। একটি সূত্র জানায়, পুরো ঘটনাটি পরিকল্পিত ছিল। সেনাবাহিনীর কোনো একটি গ্রুপের সহযোগিতায় তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পান। গত বছরের 12ই সেপ্টেম্বর জেনারেল মুজিবকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়। তার এই পলায়ন ও বরখাস্ত নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, একজন সামরিক অফিসার পালিয়ে গেলে আইন অর্থাৎ ম্যানুয়াল অব বাংলাদেশ মিলিটারি ল অনুযায়ী বিনা অনুমতিতে যদি কাউকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায় এবং পরবর্তীতে তাকে পলায়ন ঘোষণায় বাধ্যতামূলক রয়েছে, কিন্তু এক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত না করে শুধু অবসর দেওয়া হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু সন্দেহজনকই নয়, বরং সামগ্রিক বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে, যাতে এ সম্পর্কে আর কোনো অনুসন্ধান বা তদন্ত না করা হয়। বিশেষজ্ঞরা আরও বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকলে ডিজাস্টার ঘোষণাপূর্বক অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে হয়। এক্ষেত্রে কোড অফ ইনকোয়ারি গঠন করতে হবে। অ্যারেস্ট করে অভিযুক্তকে কোর্ট মার্শাল লর মুখোমুখি করার বাধ্যবাধকতা রয়েছে। সেটা না করে তাকে সরাসরি বরখাস্ত করা হয়, যাতে আর কোনো তদন্ত না হয়। অথচ তার বিরুদ্ধে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে কু ও সামরিক শাসন জারির অপচেষ্টার অভিযোগ রয়েছে। মুজিবের বিষয়টি গুরুতর তদন্ত হওয়া উচিত। মেজর জেনারেল মনিরুজ্জামান। বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মনিরুজ্জামান ছুটি ছাড়া সেনা অফিসারের অনুপস্থিত থাকার বিষয়ে আইনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সেনা সদস্যের অনুপস্থিত থাকাটা খুবই বিরল ঘটনা। এটা বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কোনো ঘটনা কারো ক্ষেত্রে ঘটলে সেনা আইনের অধীনে দ্রুত তদন্ত কমিটি কোড অফ ইনকোয়ারি গঠন করে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। জেনারেল মুজিবের বিষয়ে যা শোনা যাচ্ছে তা খুবই গুরুতর বিষয়। তিনি কিভাবে পালিয়ে গেলেন সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।